হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। চোখ দুটো আমার ঝাপসা হয়ে গেছে। এক অন্তর্দহনে আমার বুকের বা পাশটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। ডায়েরিটা আঁচলের প্রথম পৃষ্ঠাটা খুলতেই দেখি কাঁচা কাঁচা হাতের লেখা, আমার বাবা সুপারম্যান। বোঝাই যাচ্ছে লেখাটা লেখার সময় ওর বয়স খুব কম। নতুন নতুন লেখা শিখেছিল তখনকার। আমার ভেতর থেকে চট করে একটা প্রশ্ন জেগে উঠল। আচ্ছা, আঁচল কার কাছে লেখা শিখল? একটা ভালো টিচার আমি তো রাখিনি। প্লেতে ভর্তি হয়ে স্কুল থেকেই বোধ হয় শিখেছিল। আমার কি উচিত ছিল না মা ছাড়া মেয়েটাকে নিজের হাতে অক্ষর বুনন শেখানো? প্রথম পৃষ্ঠার পরে আরও এমন কতশত চিন্তা ভাবনার কথা লেখা। কখনো রাগ, অভিমান, ভালোবেসেও অনেক কিছু লেখা। হঠাৎ একটা পৃষ্ঠায় আমার চোখ আটকে গেল। আমি বিরামহীন পড়তে শুরু করলাম। তুমি খুব পচা বাবা, আমাকে একটুও আদর করো না, একটুও ভালোবাসো না। কি হয় আমাকে আদর করলে? বাবা, নতুন মা আজ আমাকে খুব মেরেছে। আমার হাত পুড়ে গেছে ভাতের পাতিল উঠাতে গিয়ে। তাকে তুমি বলে দিও একটু কম করে মারতে। বলবে তুমি? তুমি তো আমার সঙ্গে কথা বলো না বাবা। আমি কিভাবে বলবো তোমাকে? তুমি না ছোটবেলায় আমাকে ম্যাজিক দৈত্যর গল্প শুনিয়েছিলে। আজ ওই দৈত্যটা আমার খুব দরকার বাবা। দৈত্যটাকে বলবো যেন ম্যাজিক করে তোমাকে আগের মতো বানিয়ে দেয়। মা, আজ তোমার কথা খুব মনে পড়ছে। এখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার জিএসসি এর রেজাল্ট দিয়েছে। আমি এ পেয়েছি। জানো মা, সবার বাবা মায়েরা সন্তানের রেজাল্টে খুশি হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করছে। আমি বাসায় এসে বাবাকে রেজাল্ট দেখিয়ে আনতে গেছিলাম। নতুন মা আমাকে খুব মেরেছে। নীরার রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তারপরও রাতে বাবার কাছে রেজাল্ট দেখাতে যখন গেলাম, তখন বাবা বোধ হয় ক্লান্ত ছিল, তাই আমার কথা না শুনেই ঘর থেকে বের করে দিয়েছে। নীরার জামাটা দেখে আজ আমার ইচ্ছে করছিল একটা ভালো জামা পরতে। কাল বাবা অফিস থেকে এসে নীরাকে কি সুন্দর একটা জামা দিয়েছে। আমার জামা দুটোই প্রায় ছেঁড়া। আর পরতে পারছি না। ছেঁড়া জামাটা পরে যখন নিচে গেলাম, পাশের বাড়ির এলিনা কেমন করে হাসছিল। আমার খুব লজ্জা লেগেছে। বাবাকে নতুন জামার কথা বলার পর বাবা খুব রাগ হয়েছে। হয়তো মাসের শেষ দিক, তাই টাকা পয়সা হাতে কম। দোষটা আমারই। পড়ার বইটা বোধ হয় আর কেনা হবে না। হাতে মাত্র ৩০০ টাকা বাকি। বইয়ের দাম ২৫৬ টাকা। মাসের ১০ দিন বাকি আছে এখনো। এটা দিয়ে বই কিনলে সকালে না খেয়ে মরতে হবে। ক্যান্টিনের বাসি সিঙ্গারা খেয়ে পেটে অসহ্য রকমের ব্যথা করে। কিন্তু ধার তাড়নায় জোর করে খেতে হয়। বাড়িতে তো আমার জন্য খাবারের বড্ড অভাব। এলাকার কয়েকটা মা স্থান ছেলে রোজ ডিস্টার্ব করছে। আজ আমার গায়েও হাত দিয়েছে। চিৎকার করে মানুষ জড়ো করেছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে। আমাকে কয়েকদিন পরই মেরে ফেলবে। হয়তো ওরাও টের পেয়েছে আমার বাবা থাকলেও মাথার উপর বাবার ছায়া নেই। আমাকে বাঁচাও বাবা, বাঁচাও প্লিজ। ওরা আমাকে শেষ করে দেবে বাবা। খুব সাহস করে বাবাকে মাস্তানগুলোর কথা বলেছিলাম। প্রতিবারের মতো এবারও বাবা বিরক্ত হয়ে বলেছে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে চলে আসতে। নতুন মা তো বলেই ফেলেছে আমার আর পড়াশোনা করার দরকার নেই। আজ খুব করে একবার বলতে ইচ্ছে করে বাবা, তুমি আমার জন্মদাতা ঠিকই, তবে আদর্শ বাবা হতে পারোনি। জন্ম দিলেই হয়তো বাবা হওয়া যায় না। ভালো থেকো বাবা। দোয়া করি আমার হাহাকারের প্রতিধ্বনিগুলো তোমার কানে কখনো না লাগুক, তোমার বিবেকও না জাগুক। কারণ বিবেকের দংশনে পুড়ে ছারখার হয়ে যাবে তুমি। বুকে ছুরিকাঘাতের মতো লাগবে, বেঁচে থাকবে শুধু এক মুঠো অনুতাপ। ডায়েরিটা হাতে নিয়ে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। সারা জীবন ব্যাংকের হিসাব নিকাশ মিলিয়ে জীবনের খাতাটায় জিরো রয়ে গেছে। আসলেই তো মেয়েটার কোনো দায়িত্বই আমি পালন করিনি। দূরছাই করে মেয়েটাকে বহু দূরে সরিয়ে রেখেছিলাম। বুকের ভিতর এক অসহ্য যন্ত্রণা আমাকে ছিঁড়েখুঁড়ে খেতে লাগল। বুকে হাত চেপে ডায়েরিটা নিয়ে অজ্ঞান হয়ে গেলাম। সেদিনের পর থেকে বিছানায় শয্যাশায়ী আমি। ডায়েরিটার দিকে যখন তাকাই তখন মনে হয় কেউ চোখে আঙুল দিয়ে আমাকে আমার অপরাধগুলো দেখিয়ে দিচ্ছে। সত্যিই এই বিবেকের দংশন আমাকে শেষ করছে ধীরে ধীরে।
কিন্তু আমি যে আমার কত দায়িত্ব অবহেলা করেছি, কত কষ্ট দিয়েছি, এসব আমাকে ভালো থাকতে দেয় না। মৃত্যুর অপেক্ষায় দিন গুনি আমি, প্রতিটা প্রহর কাটে আমার ওই মেয়েটার আর্তচিৎকার অনুভব করে। খুব ইচ্ছে করে একটাবার মেয়েটাকে দেখতে, বুকে জড়িয়ে বলতে ইচ্ছে করে, পরিমা তোমার বাবা সত্যিই আগের মতো হয়ে গেছে। এখন আর সে তোমাকে বকবে না, বিরক্ত হবে না, খুব আদর করবে। পিষ্টের দোয়া পূরণ হয় না হয়তো। রাতের পর রাত কাটে, তবু মেয়েটা যে আসে না। কেনই বা আসবে? মেয়েটা যাওয়ার সময় আমি কি একটিবার আটকে ছিলাম? হায়, অনুতাপ হয় আমার, এক আকাশ সমান অনুতাপ। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি। নিশিতা আহাজারি করে কাঁদছে। নীরাকে শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার করে নাকি রোজ। আহ, পাপের বিনাশ বুঝি এভাবেই হয়। সময় খুব বেশি নেই আমার হাতে। মৃত্যুর স্বাদ আমাকে ভোগ করতে হবে শীঘ্রই। আমি নিভু নিভু চোখে তাকালাম, চমকে উঠলাম। ইস, আঁচল এসেছে। আমার শেষ ইচ্ছে ছিল মেয়েটাকে একবার দেখার। শুনেছি আঁচল নাকি এখন ম্যাজিস্ট্রেট হয়েছে। আমার ঘোলা চোখ দুটো বুজে আসছে। চোখ বন্ধ করতেই দেখি, কি চারুলতা, কি সুন্দর লাগছে। আমি হাত বাড়িয়ে ছুতে নিলাম। চারুলতা ঘৃণার দৃষ্টিতে বলছে, আমাকে তুমি কথা দিয়েছিলে ওর খেয়াল রাখবে। তুমি রাখুনি, তুমি বেঈমান। আমার প্রাণ দেহ থেকে তা বেরিয়ে যাচ্ছে। অনুতাপের দহনে আমি শেষ হচ্ছি। কানের কাছে কে যেন তখন কেঁদে কেঁদে বলছে, বাবা, বাবা আমাকে আদর করবে না? ছকচকে রৌদ্রোজ্জ্বল দিন। কিন্তু আমার ঘুম ভাঙতেই দেখলাম আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে। কাল রাতে ঘড়িতে অ্যালার্ম সেট করতেই ভুলে গেছিলাম। আমি উঠে কোনো মতে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রওনা দিলাম। দ্রুত ক্লাসে পৌঁছে দেখি অলরেডি ক্লাস শুরু হয়ে অনেকটা সময় চলে গেছে। আমি স্যার থেকে পারমিশন নিয়ে ক্লাসে ঢুকে কোনো জায়গা খালি না পেয়ে পিছনে একটা মেয়ের পাশে যেয়ে বসে পড়লাম। নিজের মতোই মনোযোগ সহকারে ক্লাস করলাম, কিন্তু পাশের মেয়েটা আমার সাথে তেমন একটা কথা না বলাতে আমি নিজেও যেচে কোনো কথা নিই। ক্লাস শেষ হবার পর আজ আর কালকের ঘটনার জন্য ক্যান্টিনে যাওয়ার ইচ্ছে হলো না। যেহেতু আমি এই ভার্সিটিতে নতুন, তাই ভাবলাম ভার্সিটিটা ঘুরে দেখলে খুব একটা মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ, ক্লাস থেকে বের হয়ে ভার্সিটির লাইব্রেরি খুঁজতে খুঁজতে বিশাল এক দিঘির সামনে পৌঁছালাম। ভার্সিটির পিছনের দিকে যে এত বড় একটা সুন্দর দিঘি আছে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তবে আর বেশি সময় দাঁড়ালাম না, ম্যাপে দেখেছিলাম ডিরেকশনেই লাইব্রেরি, তাই আবারও নিজের মতো সামনে এগোতেই দেখলাম কিছু দূরে কালকের ওই ছেলেগুলো দিঘির পাশে বসে আড্ডা দিচ্ছে। এতটা কাকতালীয় কিভাবে হতে পারে? আই ট্রাই মাই বেস্ট টু ইগনোর দেম। কিন্তু যখন ওদের ক্রস করতে যাচ্ছিলাম তখন ওদের মধ্যে একটা ছেলে আমাকে ডাকল, এই যে মিস ক্যান্টিন, একটু এদিকে আসুন তগু। কি ব্যাপার, ওরা কি আমাকে ডাকছে নাকি আমাকে মার্ক করে রেখেছে? আমি মনে রাখতেই পারি কারণ ওরা আমার খাবারটা খেয়ে নিয়েছিল। কিন্তু এত ছোট একটা কারণে ওরা কি আমাকে মার্ক করে ফেলল? আমি কোনো ঝামেলা চাই না এই ভেবে চলে যাবার জন্য পা বাড়াতেই ওদিকে থেকে আবারও সাথে সাথেই ওদের মধ্যে কেউ একজন আবারও ডেকে উঠল, মিস ক্যান্টিন গু। তবে এমন উদ্ভট নামে সম্বোধন করে ডাকাতে আশেপাশের ছেলে মেয়েগুলো কেমন করে জেনে আমার দিকে তাকালো। আমি সেদিকে তাকাতেই ছেলেগুলোর মধ্যে একজন আমাকে উদ্দেশ্য করে বলে, এদিকে একটু আসুন গু। ওদের মধ্যে যে ছেলেটা দূর থেকে চোখে পড়ার মতো সে কিছুই বলল না। কি যেন নাম বলেছিল ক্যান্টিনে বসে? ভাবার চেষ্টা করলাম, তারপর মনে পড়ল, হ্যাঁ, সীমান্ত করে ছেলেটার নাম। আমি এসব ভাবতে ভাবতেই পা এগিয়ে ওদের সামনে দাঁড়াতে কালকে যে ছেলেটা আমার খাবার খেয়ে নিয়েছিল সে বলতে লাগল, কালকে খাবার খেয়ে নিয়েছি বলে আজ এখান অবধি ফলো করছো নাকি? এটা বলেই ওরা হাসতে লাগল। আমি ভীষণ অবাক হলাম আর মনে মনে ভাবলাম, আশ্চর্যের বিষয় তো, যেখানে আমার খাবার খেয়ে নিল ওরা, আজ বলছে ওদের আমি ফলো করছি। আমি সে কোনো কথার উত্তর না দিয়ে শুধু জিজ্ঞেস করলাম, আপনি মিস ক্যান্টিন বলে কাকে ডাকলেন? আমার প্রশ্ন করাতে তারা আরও জোরে খিকখিক করে হাসল, শুধু ওই নামের ছেলেটি বাদে। ও খুব সম্ভবত ফোনে কিছু একটা করছিল। বাকি ছেলেগুলো নিজেদের একে উপরের দিকে তাকিয়ে বলল, কেন যে মিস ক্যান্টিন বলাতে সাড়া দিয়েছে তাকেই তো ডাকলাম গ। আমি বিরক্ত বোধ করলাম, এদের সাথে কথায় পারাই যাচ্ছে না। তারা কিছুটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো আমার সাথে সেধে কথা বাড়াতে চাইছে মনে হচ্ছিল। এদের কথার জবাব দেওয়াটা বোকামি ছাড়া কিছুই মনে হল না। কিন্তু ওদের এ সমস্ত উল্টোপাল্টা কথা
এমন হাসাহাসি করাতে আমার ধৈর্যের বাঁধ যেন ভাঙতেই যাচ্ছিল। বেশি রাগ উঠছিল ওই ছেলেটার প্রতি। কি জানো নাম ছিল? সম্ভবত সীমান্ত। কালকে ওই ছেলের চোখ রাঙানিতে ওরা থেমে গিয়েছিল। আর আজকে ছেলেটা ওদের সাথে যোগও দিচ্ছে না, আবার থামতেও বলছে না। শেষে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে কিছুটা তাচ্ছিলের সাথে বললাম, আপনাদের যদি মনে হয় আপনাদের এসব ফালতু কথা শোনার জন্য আমার কাছে সময় আছে তাহলে ভুল করছেন। কালকে আপনারা আমার খাবার খেয়ে নিয়েছেন, আজকে এখানে ডেকে এনে এ সমস্ত কথা শোনাচ্ছেন, এসবের মানে কি? না আমি আপনাদের চিনি আর না আপনারা আমাকে চেনেন, তাহলে এইসব ইয়ার্কির মানে কি? আমার জবাবে পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল, আর ওদের হাসিও বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কি থেকে কি বলে ফেলেছি। তবে আমার এই কথা শুনে সীমান্ত নামের ছেলেটা ফোন থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকালো। আমি আমার মতো ওসব বলে ওখান থেকে চলে যেতে নিলেই যে ছেলেটা আমাকে ডেকে নিয়ে এসেছে ও হঠাৎ করেই বলল, এই শোনো, কাল যে ব্যাপারটা হয়েছে তা নিয়ে এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি। আর যা ঘটেছে তা আমরা কেউ ইন্টেনশনালি করিনি। এটা আমাদের ভার্সিটিতে সচরাচর হয়। অনেক জুনিয়ররা ওই টেবিলে খাবার রেখে যায়। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যেই টেবিলে কাল তুমি বসেছিলে সেই টেবিলে আমরা ছাড়া ভার্সিটির কেউ বসে না গো। তাদের কথাগুলো যথেষ্ট গা ছাড়া শোনাল। আমার মেজাজ খারাপ হয়ে গেল। তাই আমিও তেরা কণ্ঠে জবাব দিলাম, ও আচ্ছা, সেটা তো আপনারা আমাকে কালকে ক্লিয়ার করেননি। আর আজ যে কাইন্ড ইনফরমেশনটা দিলেন সেটা কালকে দিলেই এত জল ঘোলা হতো না। সেটা রেখে আপনারা শুধুই হাসি ঠাট্টা করছিলেন। এতক্ষণ পর সীমান্ত নামের ছেলেটা ফোন বন্ধ করে তা পকেটে রেখে উঠে দাঁড়াল। আমি তাকিয়ে তাকে দেখলাম সীমান্ত আমার থেকে যথেষ্ট লম্বা। আমাকে দেখলে এবার বলবে ছোটখাটো একটা বাচ্চা, তবুও আমি ঘাড় উঁচিয়ে সীমান্তের দিকে তাকালাম। সীমান্ত আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে ওদের থামতে বলে আবারও আমার দিকে তাকায় বলে, তুমি তো অনেক কথা জানো মনে হচ্ছে। তোমার সাথে তো কথায় পারাই যাচ্ছে না। তুমি কি জানো তুমি কাদের সাথে কথা বলছো? কথাটা অনেকটা গম্ভীর কণ্ঠেই বলল। আমি যেখানে ওদের সাথে কথায় পারছিলাম না সেখানে নাকি ওরাই আমার সাথে কথায় পারছিল না? কি আজব! এসব আমার সাথে কি হচ্ছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি জবাব দেবা উত্তর পেলাম না, তাই সীমান্ত আবারও তার গম্ভীর গলা জিজ্ঞেস করল, কোন ইয়ারের স্টুডেন্ট? এতক্ষণ পর হুট করেই আমার মাথায় এলো এরা কি কোনোভাবে সিনিয়র নয়তো? তবে সীমান্ত আমার উত্তরের অপেক্ষা না করেই নিজপর মতো বলে, আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কথাটা শেষ হতেই ভার্সিটির ক্লাস শুরু হবার অ্যালার্ম বেজে উঠে, তাই সীমান্ত আবার বলে, তুমি মনে হয় জুনিয়র, তবে ব্যাপার না। আশা করি এটাই আমাদের শেষ দেখা নয়। একই ভার্সিটি যখন, দেখা আমাদের আবারও হবে গু। এসব বলতে বলতে সীমান্ত নামের ছেলেটা চলে গেল। আর যারা এতক্ষণ আমাকে নিয়ে হেসে গড়াগড়ি খাচ্ছিল সেই 4 বন্ধু একদম চুপ হয়ে গেল। তারপর দৌড়ে সীমান্তের পিছনে চলে গেল। ওদের যাওয়ার পরে আশেপাশে তাকিয়ে বুঝলাম মোটামুটি এখান থেকে সবাই চলে গেছে। দিঘির পাশটা এখন একদমই ফাঁকা হয়ে গেছে। যেহেতু ক্লাস টাইম হয়ে গেছে তাই আমিও তাড়াতাড়ি ক্লাসের দিকে যেতে লাগলাম।